আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক বন্ধুরা, আজকের পর্বে আছে আপনাদের জন্য ধামাকা। এতদিনের অপেক্ষার অবসান ঘটবে আজকে। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের পর্ব। অয়ন যখন ক্যাম্পেইন শেষে ফিরল সৈয়দ নিবাসের সবসময়কার গুরুগম্ভীর আমেজ তখন বদলে গেছে। বদলে গেছে এর গোটা পরিবেশ। গাড়ি থেকে নামতেই ও শুনতে পেল অনেক নারী কণ্ঠের হাসাহাসির শব্দ। ভীষণ অবাক হলো অয়ন। ভ্রু দুটো গুছিয়ে বসলো একদিকে। সৈয়দ বাড়িতে এত হাহাহিহি হয় না। এটা একটা ঝিমোনো ঘুমন্তপুরী, যেখানে সবার মনে কিছু না কিছু বিষাদ লেগে থাকে। তবে কি ভাইয়ার ছেলেটা এসে এসব পাল্টে দিল? অয়ন চৌকাঠ পেরোলো বেশ তাড়াহুড়ো করে। ও চাচা হয়েছে, বড় ভাইয়ের ছেলে এসেছে দুনিয়ায়। এই নিয়ে সারা রাস্তা কি যে ছটফট লেগেছে ওর। কিন্তু ভেতরে ঢুকে দেখলো বসার ঘর খালি, একটা লোকও নেই। আসমা কেবল টেবিল চেয়ার মুছছে। অয়ন এদিক ওদিক চেয়ে বলল, সবাই কোথায়? মেজো ভাইয়ের ঘরে। রান্ধন খাওন শোন ছাড়া সবডি দুইটা দিন হেইনেই আসছে। অয়ন তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে উঠল। হাসির আমেজ আরও বাড়ছিল পথে। সবাই এত খুশি, এত ভাবতেই ভালো লাগলো ওর। যাক, অন্তত একটু হলেও এই মরা মরা পরিবেশ কাটছে এ বাড়ির। কিন্তু ইতস্তত লাগলো ঘরের দোরগোড়ায় এসে। ভারী পর্দাটা টানা। ঢুকতে গিয়েও থমকালো অয়ন। স্বার্থর সাথে ওর সম্পর্ক আর আগের মতো নেই, হয়তো হবেও না। যাই করুক না কেন, মাঝখানে একটা চির থেকে যাবে। অয়ন কি যাবে ভেতরে? পরপর ভাবলো, কেন যাবে না? ও তো তুষির প্রতি নিজের ভেতরে আর কোনো মোহ রাখেনি। সব মেনে নিয়েছে, নিজেকে সরিয়ে এনেছে। অয়ন নিজেই সব দ্বিধা ঠেলে গলা ঝাড়লো। জানতে চাইলো, আসবো? ভেতরের কথাবার্তা থামলো তখনই। অয়ন টের পেল একজোড়া পা হুড়মুড়িয়ে আসছে। ও জানে সে কে। পর্দা সরাতেই বেরিয়ে এলো ইউষার প্রাণোচ্ছল মুখটা। পরনে আজও শাড়ি, চুলটা হাফ ডাউন করে বাঁধা। খালামণি হওয়ার মতো তৃপ্ত একটা চিহ্ন সারা মুখে। দুগাল ভরে হেসে বলল, এসেছো, এসো এসো। মেয়েটা হাত টেনে অয়নকে ভেতরে নিয়ে যায়। মিন্টো চেয়ারটা ছেড়ে দেয় ভাইকে বসতে। অয়ন দেখলো শওকত আর সাইফুল বাদে বাকি প্রত্যেকে এখানেই আছেন। তুষি শুয়েছিল। অয়নের গলা পেয়ে বসলো নিজেকে গুছিয়ে। কাপড় ঠিকঠাক করলো। তবে অয়ন খুব আশ্চর্য হলো একটা দৃশ্যে। ও ভেবেছিল নতুন সদস্যকে ঘিরে বসে থাকবে সবাই, কিন্তু এসে দেখলো নারীমহল গোল হয়ে আড্ডায় ব্যস্ত। আর ক্ষুদ্র ছোট্ট নতুন প্রাণটা কোলে নিয়ে রুমের এমাথা থেকে ও মাথা হাঁটছে স্বার্থ। বুকের সাথে মিশিয়ে দোলাচ্ছে, ঘুম পাড়াচ্ছে, বিড়বিড় করে কথা বলছে ছেলের সঙ্গে। দেখেই বোঝা যাচ্ছে স্বার্থ দুনিয়ায় নেই। ছেলের সাথে অন্য কোনো রাজ্যে বিচরণ তার। এই যে ভাই এলো, খেয়ালই করেনি। অয়নের মুখটা রীতিমতো ফাঁকা হয়ে গেল। ভাইয়া? ওর কাঠখোট্টা ভাইটা ছেলেকে এভাবে বুকে জড়িয়ে ধৈর্য নিয়ে আহ্লাদ করে ঘুম পাড়াচ্ছে। পরপরই মুচকি হাসির তোড়ে অয়নের ঠোঁট দুটো দুদিকে সরে গেল। অমনি প্রসন্ন লাগলো বড়। ঘোর ভাঙলো তনিমার কথায়, কি রে বোস, এতক্ষণে এলি? আমরা আরো বলা বলি করছিলাম, এত সময় লাগছে কেন? ইউষা বলল, রাস্তায় কি জ্যাম ছিল? অয়ন বসেনি, দাঁড়িয়ে রইল। জানালো, তবে একটু তো ছিল। তারপর ফের স্বার্থর দিকটাই দেখলো ও। জয়নব খেয়াল করলেন নাতিকে, সোজাসুজি শুধালেন, কোলে নেবে দাদু ভাই? অয়ন নিজে এগিয়ে গেল। স্বার্থ থামলো এবার, দেখলো ওকে, জিজ্ঞেস করলো, কখন এলি? উত্তরের বদলে হাসলো অয়ন। তাহলে যা ভেবেছিল ঠিকঠাক। ছেলে পেয়ে মানুষটা পৃথিবী ভুলে গেছে। অয়ন কাছ থেকে রায়ানকে দেখলো ভালো করে। চোখ পিটপিট করে আঙ্গুল চুষছে বাচ্চাটা। অয়ন ওর মুখ থেকে আঙ্গুলটা সরিয়ে দিয়ে বলল, বাহ, তোমার মতো হয়েছে। স্বার্থ শ্বাস ফেললো। এই নিঃশ্বাসে একটা গর্ব মিশে আছে, বুঝতে পারলো অয়ন। পকেটে হাত দিল সে। লাল লম্বা বাক্সটা এনে একটা স্বর্ণের চেইন বার করলো, নিজেই পরিয়ে দিল বাবুর গলায়। স্বার্থ কপাল কুঁচকে বলল, এসব কেন? জয়নব বললেন, আরে দিতে হয়, চাচা না খালুও তো, একটা গিফট তো পাবেই নাকি? অয়ন দুহাত বাড়িয়ে বলল, আমাকে দাও একটু। স্বার্থের মাঝে অল্প স্বল্প আতঙ্ক দেখা গেল। বলল, তুই পারবি? ও কিন্তু অনেক ছোট, ওর হাত পা খুব নরম, ধরলেই মনে হচ্ছে গলে যাচ্ছে। অয়ন হেসে ফেললো এবার। ভাইয়া, আমি পিডিয়াট্রিক্স, দিনে কত বাচ্চা ধরি তুমি জানো? স্বার্থর মাঝে দোটানা, তাও কোলে দিল। অয়ন একটু দোলাতে দোলাতে বলল, রায়ান না? মিন্টো লাফিয়ে চড়িয়ে জানায়, হ্যাঁ হ্যাঁ, আমার রাখা
নাম। অয়ন বলল, রায়ান আমাকে চেনো? আমি তো মা। স্বার্থ কথা কেড়ে বলল, বড় মামা। অয়নের হাসিটা দপ করে নিভে গেল সহসা। তাকালো হতভম্ব চোখে। জিভ কাটলেন হাসনা। বাকিরা কাচুমাচু ভাব করে মুখ চাওচাই করলো। তুষি এক টুকরো বিরক্ত শ্বাস ফেলে বিড়বিড় করলো ইউসার কানে কানে, তোমার বিটকেল ভাইটা কি কোনোদিন ভালো হবে না? সমস্যা কি তোমাদের? ইউসা ঠোঁট উল্টে বলল, ভাইয়া অনেক পজেসিভ। কিন্তু এখানে আমার কি দোষ? তনিমা ফিসফিস করে বললেন, দেখলেন আম্মা, স্বার্থর কাণ্ডটা দেখলেন? কিছু একটা করে সামাল দিন না। জয়নব সাথে সাথেই বললেন, ওই মনে হয় তুমি তো তুষির কাজিন, সেদিক থেকে বলেছে মনে হয়। আসলে চাচার চেয়ে মামা শুনতে খুব আপন আপন লাগে তো। হাসনাও তাল মিলিয়ে বললেন, হ হ, মামা ভাইগনা যেইখানে শয়তান নাই সেইখানে। অয়ন ফোঁস করে শ্বাস ফেলে হাসলো। ও তো আর বাচ্চা না। ভাইয়ের দিকে চেয়ে খুব আস্তে বলল, আমার বিয়ে হয়ে গেছে প্রায় 1 বছর। তুষিও তোমার বাচ্চার মা হয়ে গেছে ভাইয়া, এবার অন্তত এসব বাদ দাও। স্বার্থ ধরাই দিল না, নিজেও হাসলো একই রকম। দুহাত ট্রাউজারের পকেটে ভরে বলল, নট লাইক দ্যাট। আমি মন থেকে বলেছি, আমি চাই আমার ছেলে তোকে মামা ডাকুক। বাবা মারা গেলে চাচারা জমি ভাগাভাগি নিয়ে খুব ঝামেলা করে, মামারা তা করবে না। সব চাচা তো আবার ছোট চাচুর মতোও হবে না। তুই তাই মামা হয়েই থাক। অয়ন এবারও নির্ভেজাল হাসলো, তোমার যা ভালো লাগে। রায়ান হঠাৎই শান্ত হয়ে গেছে, চেয়ে আছে চোখ মেলে। আজকে সে আধো আধো চোখ খুলতে পারে। তবে একটা হাত উঠে এসেছে অয়নের শার্টের বোতাম অবধি, কুটুকুটু মুঠোয় আটকে ধরেছে সেটা। অয়নের কি যে ভালো লাগলো এটুকু, মনে হলো বুক জুড়িয়ে যাচ্ছে ওর। এর একটু পরেই রায়ান চোখ বুজে ফেললো। ঘুমিয়ে যেতেই আলগা হলো হাতটা। অয়নের মন মস্তিষ্ক শান্ত হয়ে যাচ্ছিল খুব। এত আপন, এত কাছের, এত মায়া লাগছে বাচ্চাটাকে। এটাই বুঝি রক্তের টান, নিজের বংশের। অয়ন খেয়াল করলো রায়ান ঘুমের মাঝেই হাসলো হঠাৎ। ভ্রুটা বেঁকে গেল ওর। হাসলে রায়ানের এক গাল ডেবে যাচ্ছে, গাঢ়ভাবে টোল পড়ছে একটা। অয়ন মনে মনে বলল, মায়ের মতো হাসি। রাত 1টা বাজে। তুষিকে নিয়ে প্রথম দিন হাসনা ঘুমিয়েছেন। কাল আর আজ ঘুমোতে চাইছেন রেহনুমা। স্বার্থর এসব ভালো লাগছে না। ওর বউ, ওর বাচ্চা ওর কাছে থাকবে না। কিন্তু সবার এত ভালোবাসা ঠেলে ঠুলে কথাটা বলাও যাচ্ছে না। স্বার্থ বেশ কয়েকবার নিজের ঘরে এসে উকি দিল। ওর ঘর থেকে ওকেই বের করে দেয়া হয়েছে। কাল ঘুমিয়েছে গেস্ট রুমে, আজ ঘুমবে চাচ্চুর কাছে। একজন বিবাহিত পুরুষের এমন যাযাবর জীবন সহ্য করার মতো? রেহনুমা বাবুকে অয়েল মেসেজ করছেন, বাবুর মাথার ওপর ঝুনঝুনি নাড়ছে ইউসা, কত কথা বলছে রায়ানের সাথে। আর শুয়ে শুয়ে তুষি মনের সুখে টিভি দেখছে। তুর্কির একটা ড্রামা, ওর পছন্দ হয়েছে খুব। মা হওয়া থেকে কি যে প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছে মেয়েটা। খাই দাই বাচ্চাকে, একটু খাওয়াই ঘুমাই। স্বার্থ নিচের ঠোঁট দাঁতে কামড়ে কপাল কুঁচকে ফেললো। যে কারণে ও ছটফট করছে সে মেয়ের কোনো চিন্তাই নেই। দুদিনেই স্বামী ছাড়া থাকতে পটু হয়ে গেছে। তক্ষুনি পেছন থেকে কাঁধে হাত পড়তেই একটু চমকে ফিরল স্বার্থ। সাইফুল আফসোস করে বললেন, দুঃখ হচ্ছে রে তোকে দেখে। কেন? আমার সময় আমি তাও নিজের ঘরে ছিলাম, কিন্তু তুই তো সেটাও থাকতে পারছিস না। স্বার্থর মুখটা দেখার মতো হলো। কপালের ভাঁজ আরো গাঢ় করে বলল, চাচু তোমার কি উচিত হচ্ছে ছোট মাকে ফেলে আমার সাথে ঘুমোতে যাওয়া? সাইফুল কাঁধ উঁচিয়ে বললেন, আর কি করব? কি করবে মানে? নিজের বউ নিজের কাছে রাখবে। সাইফুল হাসলেন, তুষিকে নিয়ে যেতে যাচ্ছি সেটা বললেই হয়। মাথা নুইয়ে ঘাট ডলল স্বার্থ। সাইফুল পিঠ চাপড়ে বললেন, আর তো কটা দিন। নতুন মায়েদের অনেক রকম ব্যাপার থাকে, এই সময় মুরব্বি পাশে থাকা দরকার। একটু ধৈর্য রাখ, আমিও রেখেছিলাম। এখন আয়ের অনেক রাত হলো। স্বার্থ ফের নজর ঘুরিয়ে ঘরের দিকে তাকালো। আঙ্গুল মুখে দিতে দিতে তখনই তুষির চোখ পড়লো এদিকে। অমনি নড়েচড়ে বসলো মেয়েটা। স্বার্থ চাচাকে বলল, তুমি যাও, আমি আসছি। সাইফুল ঘাড় নেড়ে বিদেয় হলেন। রেহনুমা দরজার দিকে পিঠ ফিরিয়ে বসেছিলেন, না দেখে আহ্লাদে ব্যস্ত 2 হাত। ইউসারও খেয়াল এদিকে নেই। স্বার্থ নিঃশব্দে চোখের ইশারায় ডাকতেই তুষি ত্রস্ত উঠে এলো কাছে। অমনি হাতের কোনোই টেনে স্বার্থ নিয়ে চলো কোথাও। ফাঁকা জায়গা দেখে দাঁড়ালো দুজন। তুষি বড্ড চিন্তিত হয়ে বলল, কি হয়েছে আপনার? স্বার্থ 2 পল চেয়ে রইল স্ত্রীর মুখের দিকে। তুষিকে দেখতে পূর্ণাঙ্গ নারী লাগে এখন। পরেছে তার ওপর শাড়ি, আঁচল গিন্নিদের মতো 2 ভাঁজ করা। এত স্নিগ্ধ মায়াময় কেন চোরটা? কেন এত লালিত ওর মুখ? স্বার্থ হাত বাড়িয়ে হঠাৎ ওর খোপা খুলে দিল। তুষির রেশমের মতো কালো চুল ঘাড়ে ছড়িয়ে পড়তেই মুচকি হাসলো মেয়েটা। স্বার্থ ওর চুল বেঁধে রাখা পছন্দ করে না, কিন্তু ওর এই হাসিটা স্বার্থর বুক খাবলে হৃৎপিণ্ড খামচে ধরার মতো। হাসলে তুষির গাল ডেবে যায়। খেয়াল করলে বোঝা যায় সেটুকু। ওই গর্তের ওপর স্বার্থ টুপ করে একটা চুমু
খেয়ে ফেললো। তুষি মৃদু আর্তনাদ করলো চাপা স্বরে, কি করছেন, কেউ দেখবে? স্বার্থ একটু কাছে এসে তুষির বুকের ওপর থেকে কিছু চুল হাতের মুঠোয় তুললো, ঝুঁকে নাকের কাছে ধরে লম্বা ঘ্রাণ নিয়ে ডাকলো, তুষি। এক বাচ্চার মা হয়ে গেলেও সেই একই রকম স্বামীর অন্তরঙ্গতায় তুষি নুয়ে এলো আজও। জবাব দিল ধীরে, আমার ঘুম হচ্ছে না। আমারও না। বাবুর জন্য? তুষি সরল স্বীকারোক্তি দেয়, না, আমি আপনাকে মিস করেছি। ভ্রু নাচালো স্বার্থ। আচ্ছা, কি করে বুঝবো? প্রুফ তো করছো না। কি করলে বুঝবেন? চুমুদি। তুষি আশেপাশে চাইলো, প্রকট চোখে বলল, এখানে ছোট করে দেব, কেউ দেখার আগেই ছেড়ে দেব। তুষি লজ্জা লজ্জা ভাব করে চোখ দুটো নামালো, চিবুক গলায় মিশিয়ে ঘাড় নাড়তেই সঙ্গে সঙ্গে ওর পিঠে ধাক্কা দিয়ে বুকে এনে ফেললো স্বার্থ। দুজোড়া ঠোঁটের সন্ধি হলো বিদ্যুতের গতিতে, মিলল ওদের শ্বাস প্রশ্বাস। কিন্তু বিপত্তি বাঁধল সময় ফুরালে। ছোট চুমুর কথা বলে তুষির জীবনটা যেন নিয়ে নিল স্বার্থ। এই কদিনের দূরত্ব আর দীর্ঘ বিরতির একটা উসুল ওই এক চুমুতে তুলে নিচ্ছে সে। তুষি দুবার ঠেললো, নিজেকে সরাতে চাইলো, দিলই না। উল্টে এত এগ্রেসিভ হয়ে যাচ্ছিল স্বার্থ, তুষির পিঠ ড্রিম করে গিয়ে লাগলো দেওয়ালে। সেখানে পিষে গেল মেয়েটা। সময় কাটতে কাটতে ঘর থেকে রেহনুমা হঠাৎ ডাকলেন, তুষি, বাবুর খিদে পেয়েছে, কোথায় গেলি? উপায় না পেয়ে এইবার ঠোঁটের আদরে রাশ টানলো স্বার্থ। কোমরের বাঁকে শক্ত হাত শিথিল হতেই নিজেকে ধরফর করে ছাড়িয়ে নিল তুষি। হাতের উল্টো পিঠ দিয়ে এক ডলায় ঠোঁট মুছতে মুছতে ভ্রুকুসকে বলল, বিটকেল পুলিশ একটা। স্বার্থ ফিসফিস করে বলল, পাশে একটা রুম আছে, কেউ আসে না, চলো। তুষির চোখ কপালে, ইঙ্গিত বুঝতেই উল্টো ঘুরে ছুট লাগালো। স্বার্থ চাপা কণ্ঠে ডাকলো, এই চোর, চুমু শেষ হয়নি কিন্তু। শোনা গেল তুষির অতিষ্ঠ স্বর, আপনি যান এখান থেকে, গুড নাইট। ইউসার রায়ানকে রেখে যেতে ইচ্ছে করছে না, সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতে মন চায়। এত আদরে হয়েছে রায়ান, এত কিউট। আজকে এর রুমেই ঘুমোতো, কিন্তু অয়ন ভাই এসেছেন, ওনার কাছেও যাওয়া জরুরি না? রেহেনুমাও বলে বলে তাড়া দিয়ে পাঠিয়ে দিল ওকে। রাত প্রায় 2টোর কাছাকাছি সময়। ইউসা আস্তে ধীরে ঘরে ফিরল নিজের। তুষি মাঝে মধ্যে শাড়ি পরলেও ইউসা শাড়ি পরে সবসময়, পরতে ভাল লাগে। মা, বড় মা সবাই বলেন গরমে আরামদায়ক কিছু পরতে, কিন্তু ইউসার মনে হয় বউ মানেই শাড়ি। ও যে এবাড়ির বউ সেটার হাতে কলমে প্রমাণ দরকার না? এত রাত অয়ন ঘুমিয়ে যাওয়ার কথা। শেষ দুজনের দেখা হয়েছিল রাতে খাবারের টেবিলে। অয়ন বলেছিল আজ তাড়াতাড়ি ঘুমোবে, কিন্তু ইউসা ঘরে এসে একটু বোকা বনে গেল। খুব গুরুতর চোখ মুখ করে ফোন ঘাটছে অয়ন, কপালে বিশদ ভাঁজ, হয়তো বিরক্ত বেশ। ইউসা এগিয়ে এসে বলল, ঘুমোওনি এখনো? অয়ন শান্ত চোখে চাইলো। ইউসা আবিষ্কার করলো ভদ্রলোকের হাতের মোবাইল ফোনটা ওর। একটু তাজ্জব হলো বইকি, অয়ন ভাই আবার আজকাল ওর ফোনও চেক করছে। ইউসা আর অয়ন খাটের এপার ওপার ছিল। অয়ন খাটের শক্ত কাঠে হেলান দিয়ে বসা, ইউসা দাঁড়িয়ে। আচমকা দুজনের মাঝে থাকা জায়গায় ফোনটা ছুঁড়ে মারল সে। জিজ্ঞেস করলো রুক্ষ স্বরে, কি এসব? ইউসা আতকে ওঠে, ভয় পেয়ে যায়। কি দেখলো অয়ন ভাই? রাগলো কেন এত? ফোনটা তুলে দেখতে গেলে কবজি খপ করে চেপে ধরলো অয়ন। আরো ভয় পেল মেয়েটা, ঘাবড়ে চাইলো। অয়ন শক্ত চোয়ালে শুধালো, ফারিনকে? আমার বান্ধবী, মনে নেই? বিয়েতে এসেছিল তো। হোয়াট ওয়াজ হার লাস্ট টেক্সট? ইউসার ভেতরটা চিন্তায় চৌচির। ফারিনের সাথে ওর চ্যাটিং হয়েছিল গতকাল, রায়ান হওয়ার খবর দিয়েছিল। এরপর বাড়ির এত আয়োজনে অনলাইনে যাওয়া হয়নি। ও জিভে ঠোঁট ভেজালো বেশ চিন্তিতভাবে। কিছু কি উল্টাপাল্টা লিখেছে? অয়ন আগের চেয়েও শান্তভাবে বলল, দেখ কি লিখেছে। ইউসা অস্থির অস্থির ভাব করে হোয়াটসঅ্যাপ খুলল। সবার ওপরের কনভারসেশনই ফারিনের। ভেতরে ঢুকতেই লম্বা একটা মেসেজ পড়ে সারা মুখ লাল হয়ে গেল ওর। তোর বোন তোর 5 মিনিটের ছোট হয়েও তোর আগে ছেলের মা হয়ে গেল, আর তুই এতদিনে নিজের বরকে একটা চুমু দিতেও পারলি না। বেঁচে আছিস কেন? শোন, টিপস লাগলে আমার থেকে নে। কাল না ফিরবে? কাল রাতে বিড়ালটা মেরে দে তাহলে। আচ্ছা মতো সিডিউস কর বেটাকে। আর আমি বুঝি না ভাই, কোনো পুরুষ পাশে তোর মতো বউ রেখে 1 বছর এমনি ঘুমাতে পারে? বেটার মালপত্রে আবার সমস্যা নেই তো? ইউসার মাথাটা চক্কর কাটলো, চোখে ঝাপসা দেখতে দেখতে জিভ কাটলো আস্তে। দিল রে দিল, সব শেষ করে দিল। ও আর মুখ তুলে চাইতে পারলো না। কোনো রকম টলমল চিত্তে জানালো, আসলে ও একটু ঠোঁট কাটা, তুমি কিছু মনে করো না প্লিজ। তারপর ওয়াশরুমের দিকে ছুটতে গেলেই পেছন থেকে হাতটা ধরে ফেললো অয়ন। খুব কড়া গলায় শুধালো, কোথায় যাওয়া হচ্ছে? ওই রায়ান আমার গায়ে চেঞ্জ করে আসছি। কথাটা মিথ্যে। ইউসার আপাতত পালানো দরকার, বাঁচানো দরকার নিজেকে এই অস্বস্তিকর
পরিস্থিতি থেকে বাঁচতে কোথাও তো একটা লুকিয়ে থাকা চাই। তবে অয়ন আজ বাদ সাধলো তাতে। তুরন্ত হাতে হ্যাসকা টান মেরে নিজের কোলে বসিয়ে দিল। প্রচন্ড হকচাকালো ইউষা, তাকালো বিকট চোখে। অয়নের মুখখানা শিথিল হলো হঠাৎই। ঠোঁটের কোণে এক ছটা ফিচেল হাসি ফুটিয়ে বলল, মেয়েটা তো ভুল কিছু বলেনি। সত্যি তো, আমি খেয়ালই করিনি। এতদিন বিয়ে হলো, তুই আজ অব্দি আমাকে একটা চুমু খাসনি। নট ইভেন এ সিঙ্গেল কিসেস ইউষা। ইউষা হা করে ফেললো দুই ঠোঁট। অয়ন কোলে বসানো শরীরটা দুহাতে জোর দিয়ে আরেকটু কাছে টানলো নিজের। বুকে বুক মিশলো দুজনের। ঠিক তার নাকের ডগায় এসে ঠুকলো ইউষার ঠোঁটটা। অয়ন বলল, ইউষা। ইউষার ভেতর অব্দি টলে উঠলো ওই ডাকে। অস্থির হয়ে বলল, এরকম করো না, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? বুক ধরফর করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অয়ন দুষ্টুমি করে বলল, ঠান্ডা হোক, আবার গরম করে দেব। ইউষা চোখ দুটো খিঁচে নেয়। অয়ন ফু দেয় মুখে। বজ্রের ন্যায় কেঁপে ওঠে মেয়েটা। অনুনয় করে মৃদু স্বরে, এমন করো না অয়ন, আজ তো একটু চুমু দিতেই পারিস। ইউষা চমকে বলল, আমি? অয়ন গাল বাড়িয়ে দেয়, বলে, দে। ইউষা ভীষণ লজ্জায় মিয়ে যায়। লাজুকতার মতো বুঝে আসে শরীর। অয়ন তাগিদ দেয় আরো, 2 সেকেন্ডও লাগবে না, দে, ঘুমাবো। ইউষা ধুকপুক করা বুক নিয়ে রয়ে শুয়ে নিজেকে সামলে সাহসী বানিয়ে ঠোঁট দুটো বাড়ালো প্রথম স্বামীর ফর্সা গালে একটা চুমু দেওয়ার আশায়। ঠিক তখনই নিজের মুখ ঘুরিয়ে ফেলল অয়ন। তুরন্ত 2 জোড়া ঠোঁট ঠুকে গেল। ইউষার উষ্ণ অধৈর্যরা এসে ভীষণ গতিতে মিশল অয়নের সাথে। কি হয়েছে বুঝতে পেরে চোখ দুটো প্রকাণ্ড হয়ে গেল ওর। যেই ইউষা সরতে নেবে, ঘাড়ের পেছন ধরে ফেলল অয়ন। দুজনের শরীরই দূরত্ব তখন উধাও হয়ে গেছে। বাতাস যাওয়ারও জায়গা নেই সেথায়। শুধু ইউষার বুকের তোলপাড় একই রকম সরব রইল। গলা শুকালো ওর, চোখের মনি বসে যাওয়ার অবস্থা। অয়নের নজর জুড়ে ভ্রম, ঘোর 2 দৃষ্টিতে, যাতে একবার চিবুক তুলে চাইতেই বিপদ ঘনিয়ে এলো। পৃথিবীটা সঙ্গে সঙ্গে থমকে গেল ইউষার। অয়ন ঝড়ের বেগে ঠোঁট দুটো নিঃসংকোচে গলিয়ে দিল ওর ঠোঁটের মাঝে। ঘুচিয়ে দিল এই 1 বছরের দূরত্ব, জড়তা, সংকোচ আর সাথে সব দ্বিধাদের। ইউষা এই আক্রমণের প্রস্তুতি অল্প স্বল্প নিয়েছিল বোধহয়। টালমাটাল হয়ে খামচে ধরল তার বুকের শার্ট। আজ গভীর আদরে অয়নের সবটুকু উষ্ণতা গলে পড়ল ওর ঠোঁটে। ঘটল খুব দীর্ঘ চুমু। সেই সাথে সুখে বা তৃপ্তিতে এক ছটা জল বেয়ে ইউষার চোখ ছুঁয়ে নামলো। মিনিট কয়েকে সরে এলো অয়ন। ইউষার চোখ বন্ধ, রুদ্ধশ্বাসের দশায় তাকাতেই পারছে না। অয়ন মেয়েটার এলোমেলো চুল ঘাট থেকে সরিয়ে পিঠে গুছিয়ে রাখে। আজ তার কথায় জড়তাই নেই। খুব সোজাসুজি বলল, নিজের প্রথম অনুভূতি তোকে না দিতে পারলেও আমার ঠোঁটের প্রথম স্পর্শটা কিন্তু তোকেই দিয়েছি। ইউষা চোখ তুলে চাইলো এতক্ষণে। বলল, বলেছিলে প্রথম স্পর্শ ভালোবেসে হবে, তাহলে আজ কেন? জানি না, হয়তো তুই দিন দিন মনে ঢুকে যাচ্ছিস তাই। মনে ঢুকতে পারছি বলছো? মন মাথা সবখানে শুধু তুই। ইউষা আকুল হয়ে বলল, তাহলে তো ভালোবেসে ফেলতে পারো। সব সম্পর্ক ভালোবাসার পরে তৈরি হয়। আমাদের ভালোবাসা সম্পর্ক হওয়ার পরে হচ্ছে, ক্ষতি কি? তুমি আসলে কি চাও বলবো? অয়ন দুপল চুপ থেকে বলল, ভাইয়ার কোলে রায়ানকে দেখলাম আজ সারাদিন ওদের দুজনকে দেখে গেছি। বাবার কোলের সন্তান, কি সুন্দর দৃশ্য। আমার এত ভালো লাগছিল। থামলো সে, একদণ্ড শ্বাস নিয়ে বলে ফেললো, ইউষা, আমাকেও একটা রায়ান এনে দিবি? ইউষা হতবিহ্বল চোখে বলল, তুমি কি বলছো তুমি জানো? জানি, অনেক তো হলো। মনের দূরত্ব যখন নেই, শরীরের রেখে কি হবে? মেয়েটা মুহূর্তে উঠে গেল ওর কোল থেকে, ঘুরে দাঁড়ালো ওয়ার্ড্রোবের সাথে। পলিশ করা কাঠ খুঁড়তে খুঁড়তে বলল, পরে যদি তোমার আক্ষেপ হয়, মনে হয় ভুল করেছো তখন? অয়নও বসা থেকে উঠে এলো। ঘুরে থাকা ইউষার পিঠ থেকে সরিয়ে দিল চুল। ফাঁকা ঘাড়ে থুতনি রেখে দুহাত বাড়িয়ে দুপাশ থেকে আঁকড়ে ধরল মেয়েটাকে। বলল, একটু ভুল হোক না, তাছাড়া তোকে তো সত্যি প্রমাণ দেয়া হয়নি আমার মালপত্র ঠিক আছে কিনা। ইউষা লজ্জায় দিশা হারিয়ে ছুটে গেল ওর বাহুর ভেতর থেকে। ছটফটিয়ে বলল, ছি, আমি তোমাকে ভদ্র ছেলে ভাবতাম। অয়ন হাসলো, এগিয়ে এলো ফের। ঝট করে মেয়েটাকে কোলে তুলতেই কিংকর্তব্য বিমূঢ় বনে গেল যেন। কোন দিকে তাকাবে, কি করবে উদ্ভ্রান্ত ইউষা। অয়ন ওর শরীরটা বিছানায় রাখতে রাখতে বলল, এমনিতেই ভদ্র আমি, শুধু এরপরের রাতগুলোই একটু অভদ্র হতে চাচ্ছি। শরীরের ওপর ভারী শরীরের উপস্থিতিতে ইউষা আর নিঃশ্বাস নিতে পারল না। শুধু দিগ্ভ্রমের ন্যায় বলল, আরেকবার ভাবো, আরেকবার।
দরকার। অয়ন ভাবল না, বরং এসির ঝিমঝিমের শব্দ রাশ টানলো ব্ল্যাঙ্কেট তুলে দিয়ে। দুজনকে ঢেকে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, অনেক ভেবেছি, মন বলেছে তোকে চাই, মস্তিষ্ক বলেছে তোকে চাই, নিজের অস্তিত্বের সবটা বলেছে তোকে চাই, তাহলে এই শরীরের কি দোষ? এক নিস্তব্ধ রাত পার হতে চলল। সেই তালে ভীষণ ভালোবাসায়, গভীর অন্তরঙ্গতায় মিলল ওরা দুজন। রাত জাগা নিশাচরের গা ছুঁয়ে কিছু কথা সুরে সুরে বলল, ये क्या बात हो आज की जिंदगी में कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आ गए लगा जिंदगी का मजा। ये रातें मौसम नदी का किनारा, ये चंचल हवा।